মহাখালী 50। হ্যাঁ 50 কেন? এখান থেকে তো বিলকে থেকে মহাখালী 15 টাকা সিটিং ভাড়া। রাজধানীর লোকাল বাসগুলোর রং পাল্টে হঠাৎ করেই হয়ে গেছে সুপার সিটিং। আদায় করা হচ্ছে কয়েকশো গুণ বেশি ভাড়া। ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআরটিএ। ভোক্তাদের অধিকার সংরক্ষণে মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছে অধিদপ্তর। 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে ভুক্তভোগীদের। প্রমাণ হলে পাবেন জরিমানার 1/4। সমুদ্র সীমা জয়ের 5 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি তেল গ্যাস অনুসন্ধানের কাজ। আজ চুক্তি হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সুফল পেতে অপেক্ষা করতে হবে আরো 8 বছর। পানি প্রবাহ বন্ধ থাকায় খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়ে গেছে মরাগাঙ্গে। নাব্য সংকটে জেগে উঠেছে অসংখ্য চর, বন্ধ বহু সেচ প্রকল্প। এবং কুমিল্লা সিটি নির্বাচনে ব্যবসা বান্ধব মেয়র বেছে নিতে চান ব্যবসায়ী প্রতিনিধিরা। চাঁদাবাজি মুক্ত নগরী গড়তে পারবেন এমন প্রার্থীর প্রতি আস্থা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রেমিটেন্স নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইউরোপের রেমিটেন্স কোম্পানি শাহ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগত। আপনাকেও অনেক ধন্যবাদ। তবে আমরা এই আলোচনায় ফিরবো, তবে দেখে নেব অন্যান্য কিছু খবর। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভোক্তা। তবে এ সম্পর্কে অভিযোগ কোথায় কিভাবে করবেন তা জানেন না অধিকাংশ ভোক্তাই। জানলেও সেটি নিয়ে থাকেন দ্বিধা দ্বন্দ্বে। ভোক্তা অধিদপ্তরের পরিচালক জানালেন, খুব সহজেই যে কেউ করতে পারে অভিযোগ। আর আইন অনুসারে অভিযোগ প্রমাণ হলে অভিযোগকারী পাবেন অভিযুক্তের বিরুদ্ধে জরিমানার 1/4। সংস্থাটির মহাপরিচালক জানালেন, খুব শিগগিরই আসছে অভিযোগ প্রদানের ডিজিটাল অ্যাপ। ভোক্তা অধিকার নিয়ে মামুন আব্দুল্লাহর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। ফোন থেকে একটা অফার দিয়েছিল ঈদের সময় যে 1 জিবি কিনলে আর 1 জিবি ফ্রি। তো সেটার মেয়াদ ছিল হচ্ছে 30 দিন, কিন্তু আমি অফারটা নেওয়ার পরে দেখলাম এটার মেয়াদ হলো 7 দিন। এভাবেই বর্ণনা দিচ্ছিলেন একটি মোবাইল ফোন কোম্পানির প্রতারণার শিকার শিবলি সাদিক। প্রতারিত হয়ে অভিযোগও দায়ের করেন কারওয়ান বাজার ভোক্তা অধিদপ্তরে। সেই অভিযোগ নিষ্পত্তিও হয়েছে। আর সে কারণেই তিনি পাচ্ছেন প্রতিশ্রুতি অনুযায়ী জরিমানার 2.5 লক্ষ টাকার 25% হিসেবে নগদ 62,500 টাকা। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে ওনারা প্রভাবিত করেছেন, যা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 44 এবং 45 ধারা মোতাবেক একটা দণ্ডনীয় অপরাধ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 2009 এর অধীনে গ্রামীণ ফোনকে 2.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি। আইন অনুসারে এই জরিমানার 25% 62,500 টাকা আজ আমার অভিযোগকারী আব্দুল্লাহ শিবলি সাদিক গ্রহণ করেছেন। অধিদপ্তরে অভিযোগ পাওয়ার সাথে সাথে নিষ্পত্তির জন্য কাজ করে 13টি টিম। সেবা নিতে আসা অভিযোগকারী ভোক্তারা সন্তুষ্ট দ্রুত কার্যকর পদক্ষেপে। 35 টাকার একটা মাউন্টেন ডিউর ক্যান তারা 65 টাকা চার্জ করেছিল। তো আমি সাথে সাথে ক্যাশ মেমো আর যে ধরনের রিকমেন্ডেশন ছিল সেই জিনিসগুলো আমি কালেক্ট করে সাথে সাথে আমি ইমেল করে দিয়েছি এবং 3 থেকে 4 দিনের মধ্যে আমি রেসপন্সটা পাইছি। বিনামূল্যে সুবিধাটি পেতে অভিযোগকারীর নিজের নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং পেশা উল্লেখ করে অভিযোগের বিষয়ে বিস্তারিত লিখে পাঠাতে হবে বরাবর মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, 1 কারওয়ান বাজার, টিসিবি ভবন, 8ম তলা, ঢাকা এই ঠিকানায়। অধিদপ্তরের পরিচালক জানালেন, প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে নিয়ম অনুযায়ী প্রমাণপত্র সহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করলেই পাবেন সুফল। উদ্দেশ্য প্রণোদিত হয়ে অভিযোগ করলে আছে শাস্তির বিধান। যে কোনো অভিযোগ বা কারণ উদ্ভব হওয়ার 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে। এই আইনের আশ্রয় লাভের জন্য আপনাকে নির্ধারিত বিশেষ কোনো আদালতে যেতে হবে না, কোনো কোর্ট ফি লাগবে না, দরখাস্ত করার জন্য কোনো নির্ধারিত ফর্মও লাগবে না, এমনকি কোনো আইনজীবীও লাগবে না, কোনো সাক্ষীও লাগবে না। ভোক্তার দোরগোড়ায় সেবাটি পৌঁছে দিতে শিগগিরই একটি মোবাইল অ্যাপ করার পরিকল্পনা রয়েছে এই অধিদপ্তরের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন রুটের লোকাল বাসগুলো রং পাল্টে হঠাৎ করে হয়ে গেছে সুপার সিটিং। এসব বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এই অবস্থায় একদিকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে স্বল্প দূরত্বের যাত্রী না নেয়ার বিড়ম্বনায় বেড়েছে নাগরিকদের। পরিবহন সংশ্লিষ্টরা যাত্রী সেবার দোহাই দিলেও বিআরটিএ বলছে বেআইনিভাবে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা।
তাফসির বাবুর রিপোর্ট। এই মহাখালী 50, হ্যাঁ 50 কেন? এখান থেকে তো বিলকে থেকে মহাখালী 15 টাকা সিটিং ভাড়া। 27 আবার কবে সিটিং? বাসের নাম ভিআইপি 27। কিছুদিন আগেও আজিমপুর গাজীপুর রুটে চলাচলকারী লোকাল এই বাস এখন সুপার সিটি। শুধু কি তাই, রাজধানীতে লোকাল বাস হিসেবে অতি পরিচিত 7, 8 এমনকি 3 নম্বর বাসও এখন পুরোদস্তুর সিটিং কিংবা গেটলক সার্ভিস নামে চলাচল করছে। এসব সার্ভিসের কিছু বাস এখনো লোকাল থাকলেও বাকিগুলোতে ভাড়া হাঁকানো হচ্ছে দ্বিগুণ। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে। ওরা তো আমাদেরকে নিতে চায় না, যারা কম দূরত্বে যাবে বা গেলেও যদিও আমি উঠেও যাই তাহলে আমাকে ফুল ভাড়া দিতে হবে। গেট তো লাগানোই থাকে, মাঝে মধ্যে তো একটু খোলে, দৌড়ে গিয়ে উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। খোঁজ নিয়ে দেখা যায় সিটিং নামধারী বাসগুলোতে 7 টাকা সর্বনিম্ন ভাড়ার পরিবর্তে যাত্রী সেবার নামে এখন আদায় করা হচ্ছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। উত্তরা থেকে নিউ মার্কেট বা কলাবাগান যেখানে আসুক 50 টাকায় রাখছে, আবার খিলক্ষেত থেকেও যে উঠছে তাদেরকেও 50 টাকায় দিতে হচ্ছে। এটা ভাড়াটা করছে আমাদের কোম্পানি এই জন্য যে একটু ভালোভাবে যাওয়ার জন্য আর কি, গ্যাঞ্জাম মুক্ত থাকার জন্য। গাড়িতে অনবরত একজন করে উঠছে আর নামছে, আমার কাছ থেকে 25 টাকা ভাড়া, সবার কাছ থেকে 25 টাকা ভাড়া নেয়। এটা সিটিং এর নাম একদম অরাজকতা আর ব্যবসা। তবে পরিবহন বিশেষজ্ঞ এমনকি খোদ বিআরটিও বলছে এভাবে বাড়তি ভাড়া আদায় বেআইনি। তাহলে কিভাবে তা করছে বাস মালিকরা, এমন প্রশ্নে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিআরটির। গণপরিবহন সে চাইলে কিন্তু নিজের রুট সিলেক্ট করতে পারবে না, নিজে কিন্তু কোনো সার্ভিস নতুন উদ্ভাবন করতে পারবে না। সিটিং বা স্ট্যান্ডিং বা গেট লক এই ধরনের কোনো সার্ভিসের আলাদা অনুমোদন নাই। অতিরিক্ত টাকা নেওয়ার জন্য যদি কোনো অভিযোগ আমরা পাই, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। তবে এ বিশেষজ্ঞ বলছেন, টেকসই সমাধান চাইলে অসংখ্য বাস মালিককে নির্দিষ্ট কিছু কোম্পানির অধীনে আনতে হবে। বিআরটিএ বলবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, পুলিশ বলবে আমরা দেখছি। এইভাবে করে বিজ্ঞান কিন্তু বলে না কোনো টেকসই সমাধান দেওয়া যাবে। বড় কোম্পানিকে চুক্তির মধ্যে এনে তারপরে সার্ভিসটাকে আদায় করা। সিটিং নামের এসব বাসগুলোতে যারা উঠছেন, একদিকে বাড়তি ভাড়া, অন্যদিকে দাঁড়ানো যাত্রী পরিবহনের কারণে তাদের মধ্যে রয়েছে অসন্তোষ। আবার রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যারা এসব বাসে উঠতে পারছেন না, তাদের মধ্যেও রয়েছে হতাশা। নাগরিকরা বলছেন এই দুইয়ের সমন্বয় করেই যাত্রী সেবা নিশ্চিত করে একদিকে যেন সহজে বাস পাওয়া যায়, অন্যদিকে যেন বাস ভাড়াটিও নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সে বিষয়টি নিশ্চিত করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসেই উদ্বেগজনকভাবে কমছে বৈদেশিক আয়। প্রবাসী আয়ের বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এর পরিমাণ সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2016 সালে মোট রেমিটেন্স আসে $1,361। এর আগের বছর 2015 সালে আয় হয়েছিল $1,532। 2016-17 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আগের অর্থ বছরের তুলনায় 17.64% রেমিটেন্স কমেছে। একই সঙ্গে জানুয়ারি মাসে ইউরোপ ও আমেরিকার দেশগুলো থেকে প্রবাসী আয় এসেছে $47.85 লাখ, যা আগের মাসে ডিসেম্বরে এসেছিল $56.61 লাখ। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউরোপের রেমিটেন্স কোম্পানি শাহ গ্লোবালের নির্বাহী পরিচালক নাজমুল হাসানের কাছে। এখন এই মুহূর্তে নাজমুল হাসান, আমরা রিপোর্টে দেখলাম, সেক্ষেত্রে আপনি যেহেতু ইউরোপে আছেন এবং শাহ গ্লোবাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত, আমরা একটু প্রথমেই আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের প্রতি বছর কিন্তু শ্রমিকের সংখ্যা আমরা পাঠাচ্ছি বিদেশে অনেক বেশি হয়ে যাচ্ছে দিন দিন। গত 2015 সালে যদি আমরা দেখি পরিসংখ্যান, সেখানে কিন্তু আমরা 5.5 লাখ শ্রমিক মিডল ইস্টের বিভিন্ন দেশ এবং সাথে বলা চলে বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে। এবং 2016 সালে আমরা দেখেছি যে এখান থেকে 1 লাখ বৃদ্ধি পেয়ে প্রায় 6.5 লাখ শ্রমিক পাঠানো হয়েছে। সেই তুলনায় আমরা বলবো যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে 2017 সাল থেকে আমাদের রেমিটেন্স বাড়বে, কিন্তু এখন আমরা কাঙ্ক্ষিতভাবে সে রেমিটেন্স পাচ্ছি না, বরঞ্চ প্রতি বছর আমাদের প্রতি মাসে বলা চলে কমছে। একটু বলবেন যে শ্রমিক এত হার পাঠানোর ফলেও আমাদের রেমিটেন্স কম আসার কারণটা কি? আসলে রেমিটেন্সটা কিন্তু বাংলাদেশে ঠিকই আসছে, কিন্তু রেমিটেন্স হয়ে আসছে না। এটা আনঅথরাইজ চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু টাকাগুলো চলে আসছে। অনেক কোম্পানি আছে যেমন ডোমেস্টিকের লাইসেন্স, কিন্তু মিডল ইস্টে তাদের লাইসেন্স নাই। সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় তাদের এক্সচেঞ্জ রেটটা বেশি থাকে, সেই ক্ষেত্রে শ্রমিকরা ওইটা প্রিফার করে যে তাদের রেটটা বেশি, আনঅথরাইজ চ্যানেল থেকে নেক্সট ডেতে পেয়ে যাচ্ছে, ওখানে কোনো সেন্ডিং চার্জও লাগে না।
এর সাথে সাথে আরো যেটা হচ্ছে, আপনি যদি দেখেন গত 2 বছর 2014-এ অলমোস্ট $100 ছিল কিন্তু অয়েলের রেট পার ব্যারেল, সেটা কিন্তু এখন $50। আলটিমেটলি শ্রমিক যাচ্ছে, কিন্তু তাদের যে স্যালারিটা এটা কিন্তু উল্লেখযোগ্য হারে কমছে। তো সুতরাং যেহেতু তাদের স্যালারি কম, তাদের কিন্তু ডিসপোজেবল ইনকামটাও কম, যে ইনকামটা তারা বাইরে সেন্ড করে। এর সাথে আরো অন্যান্য যদি বিষয়গুলো যদি দেখি, তাদেরকে স্কিল করা হচ্ছে না। অনেক অয়েল কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে। লাস্ট যদি আপনি 2 ইয়ার্সের কথা ধরেন, অনেকেই কিন্তু আছে, কিন্তু তারা হচ্ছে ইললিগালি আসছে, প্রপার ওয়েতে টাকাটা পাঠাইতে পারছে না। এরকম অনেকগুলো রিজন আছে এটার পিছনে রেমিটেন্স গুলো কমার। এখন সেক্ষেত্রে যদি আমরা বলি যে স্কিল লেবার, দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সরকার বলছে যে তাদের বিএমইটি আছে এবং অনেক কারিগরি প্রতিষ্ঠান এরকম তৈরি হয়ে গেছে আমাদের, সেক্ষেত্রে সরকারের আরো পদক্ষেপ আছে। কিন্তু আপনারা কি মনে করছেন যে দক্ষ শ্রমিক কি যাচ্ছে শুধু মধ্যপ্রাচ্যেই, না বিশ্বের অন্যান্য দেশগুলোতে, ইউরোপ জুড়েও দক্ষ শ্রমিক পাঠাচ্ছে সরকার? এটা কি মনে করছেন আপনারা? আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, বাংলাদেশ কিন্তু টপ 8 রিসিভিং কান্ট্রির ভিতরে একটা দেশ। হোয়ারাস ইন্ডিয়া, ফিলিপিনের কথা চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু এখনো স্কিল লেবারটা ধরতে পারে না। তারা কিন্তু এখনো অনেক লো লেবার, যেগুলো লো ওয়েজেস আর্নার, বাংলাদেশের শ্রমিক, এদের কিন্তু নাম্বারের দিক থেকে তারা কিন্তু ফিলিপিনের থেকেও বেশি। হোয়ারাস ফিলিপিন কিন্তু থার্ড, কারণ ওদের ডিসপোজেবল ইনকামটা বেশি। ওরা অনেক দক্ষ শ্রমিক পাঠায় আপনার ইউরোপ, আমেরিকা। আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দেখেন, ফিলিপিনি এবং ইন্ডিয়ানরা, ওরা যেমন এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিসে আপনি দেখবেন অলমোস্ট 30%। ইন্ডিয়া এবং ফিলিপিনো নার্স, ডক্টর, বাংলাদেশ থেকে সেই ধরনের উদ্যোগ নেওয়া হয় না। ইভেন নার্সদেরও সেভাবে প্রপারলি ট্রেন করা হয় না। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দ্য ব্যারিয়ার, যেখানে ইন্ডিয়ানরা সবসময় প্রিফার্ড থাকে। ইউকের কথাই যদি আমি ধরি, ইউকেতে সবসময় ইন্ডিয়ান এবং ফিলিপিনো প্রিফার্ড, কারণ ওরা ইংলিশে অনেক ভালো। তো আমাদের যদি ইংলিশটা ওইভাবে ট্রেন্ড আপ করা হয়, তাহলে অনেক হায়ার অ্যামাউন্ট, যেটা 100টা শ্রমিক যে আর্নিংটা পাঠাচ্ছে দেশে প্রতি মাসে, সেটা দেখাচ্ছে ইউকেতে একটা নার্সই তার থেকে বেশি পাঠাচ্ছে। সেই তুলনায় আমি বলবো যে সেটা যদি বলে যে 10 বছর আগের ব্যবধান কিংবা 5 বছর পরের ব্যবধানে আপনারা কি দেখছেন, যে এই স্কিল মানে এরকম দক্ষ জনশক্তি কি যাচ্ছে কিনা, পরিমাণটা কেমন, এটা কি আপনি বলতে পারবেন কিনা? এইটা তো অনেক কম। এখন ইউরোপে টোটালি একরকম বন্ধ। এই বিজনেসটা যেটা রেমিটেন্সের জন্য যায়, আপনি যদি মিডল ইস্টে পাঠান, ভাইরাস আপনার থেকে তো ইউরোপেও থেকেও অনেক, মানে টপ 6 কান্ট্রি, যেটা ইউরোপ থেকে ইউকে হচ্ছে টপ 6 কান্ট্রি যেখান থেকে আমরা রেমিটেন্স পাই বাংলাদেশে। তো ইউরোপে যদি দেখেন, ব্রেক্সিটের জন্য পাউন্ডের ভোলাটিলি, আপনার ইউরোর সেম অবস্থা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আলটিমেটলি ইনফ্লেশন কিন্তু ইউরোপ অনেক হাই, হোয়ারাস ইনকাম কিন্তু আগের জায়গাতেই আছে। মানুষের ডিসপোজেবল ইনকামটাও অনেক কম। এটার সাথে সাথে কমপ্লায়েন্স রুলস রেগুলেশন এটা অনেক বেশি করছে। যেমন আগে ছোট অ্যামাউন্টের জন্য এভাবে কমপ্লায়েন্স রেগুলেশন ছিল না, যেটা যারা রেমিটেন্স যারা পাঠায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি লোকাল অনেক কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে, কমপ্লায়েন্সটা তারা ঠিকমতো মেনটেন করতে পারে নাই। তো এই জন্যে মানুষ তখন আনঅথরাইজ চ্যানেলগুলো অনেক বেশি ইউজ করে। এখন সেক্ষেত্রে আমি বলবো যে একটু আমরা আলোচনায় আসছি, সেটা হচ্ছে যে শ্রমিক পাঠাচ্ছি আমরা, কিছুটা আয় বাড়ছে, কিন্তু শ্রমিকদের কি অধিকার, যদি আমরা বলি মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো কি আপনাদের ইউরোপ বেস, যদি আমি যদি জিজ্ঞাসা করি, সেক্ষেত্রে ইউরোপের যে শ্রমিকদের যে মানবিক যে দৃষ্টিকোণ যদি বলি, মৌলিক অধিকারের একটু যদি অবস্থা বলেন, যে তারা কি এইভাবে সহযোগিতা পাচ্ছে সরকার থেকে? সরকার থেকে রিসেন্টলি আমি যদি বলি, লাস্ট 6 মান্থ সরকারের অনেকগুলো উদ্যোগ আছে। এর ভিতরে যেটা হচ্ছে ইউরোপে, লন্ডনে 8 তারিখে একটা সেমিনার করবে রেমিটেন্সের উপরে, যেটা আগে কখনো হয় নাই। গভর্নমেন্টে যেহেতু রেমিটেন্স কমে গেছে, গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে। কিন্তু এর সাথে শ্রমিকদের যেটা বলবো, শ্রমিকদের যখন পাঠাচ্ছে তখন তাদেরকে একটু ট্রেন্ড আপ করে দেওয়া, কোন পথে টাকাগুলো পাঠাইতে হবে, এবং যেই কোম্পানির মাধ্যমে পাঠাচ্ছে তারা কি অথরাইজ চ্যানেল কেনা। যেমন বিভিন্ন বডি থাকে, একটা রিসিটের গায়ে এফসি এর লোগো থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডাক্টিং অথরিটি কিন্তু একটা নাম্বার দেয়, ওইগুলো আছে কিনা। হুন্ডি যারা করে তাদের কিন্তু এই নাম্বারগুলো নেয়, আনঅথরাইজ চ্যানেলগুলো দিয়ে যারা পাঠায় তারা কিন্তু এইগুলো পাঠাইতে পারে না। সুতরাং এখান থেকে যদি আমরা সচেতনমূলক কোনো প্রোগ্রাম চালাইতে পারি, প্লাস ওখানেও যে হাই কমিশন আছে তাদের মাধ্যম দিয়ে, তাহলে আমার মনে হয় এই আয়টা অনেক বাড়া সম্ভব আর কি। ওকে, আমরা আলোচনায় ফিরবো।
ছোট্ট একটু বিরতি দেব। দর্শক, আলোচনায় ফিরছি ইউরোপের রেমিটেন্স কোম্পানি শাহ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানের কাছে। কথা বলছিলাম দেশের রেমিটেন্স প্রবাহ নিয়ে। জনাব নাজমুল হাসান, আমরা এবার ফিরবো আলোচনায়। তো মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দিকে আমরা আলোচনা করলাম রেমিটেন্স নিয়ে। সেক্ষেত্রে স্পেশালি এখন আপনার কাছে বিশেষভাবে আসবো ইউরোপকে কেন্দ্র করে, ইউরোপ জোন ভিত্তিক যে দেশগুলো আছে সেখানে আমাদের যারা প্রবাসী আছে ভাইয়েরা, সেক্ষেত্রে আমি বলবো যে তারা যে অধিকার বলি, আমরা যে বঞ্চনা বলি, যে মাঝে মাঝে সমস্যা আমরা দেখি, সেক্ষেত্রে একটু আমরা প্রতিবেদন যেটি দেখছি যে জানুয়ারি থেকে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো আছে, এই দেশগুলো থেকে কিন্তু আমরা আয় এসেছে আমাদের 47,85,00,000 টাকা, যা আগের মাসে ডিসেম্বরে যদি আমরা বলি সেখানে ছিল $56,61,00,000। এখন এই যে প্রতি মাসে আমাদের একটা পরিমাণ চলে যাচ্ছে, $10,00,000, $5,00,000 এভাবে কমে আসছে, এর কারণটা কি আপনি মনে করছেন? মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপেও কমে আসার কারণটা কি? ইউরোপের প্রধান কারণ যেটা, আপনি গত বছরে যেটি ব্রেক্সিটটার জন্য, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন, যেখানে পাউন্ডের ভ্যালু কমে গেছে। ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার জন্য ইউরোর ভ্যালু কমে গেছে। ইউরোর যখন ভ্যালু কমছে, আসলে তাদের ইনফ্লেশনটা অনেক বেশি ইউরোপের মোটামুটি সবগুলো দেশে, এটা মেজর রিজন আর কি। এটার সাথে সাথে যেটা আছে, এই রেমিটেন্স বিজনেসটাতে আপনি ইমিগ্রেশনের ফ্লো লাগে। আপনি মনে করেন যে ইউরোপেই শুধুমাত্র আপনি দেখবেন যে ইউরোপ এবং আমেরিকাতে যেই প্রবাসী যারা যাচ্ছেন তারা কিন্তু সেটেলড হয়ে যাচ্ছেন ওখানে। সুতরাং তারা ফ্যামিলি নিয়ে যায়। যখনই একটা ওয়ার্কার যখন ফ্যামিলি নিয়ে যায়, সে কিন্তু তার ফ্যামিলি মেনটেনেন্সের জন্য টাকাটা আর পাঠাচ্ছে না ইউরোপ থেকে। তো সুতরাং সবসময়ই কিছু ইমিগ্রান্টের ফ্লো দরকার হয়। সেই ক্ষেত্রে ব্রিটেন ইমিগ্রেশনে থেকে বের হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে ব্রিটেনে আমাদের শিক্ষার্থী যাচ্ছে না, প্লাস ব্রিটেন থেকে ওয়ার্কার যাচ্ছে না, যেটা আগের সেগমেন্টে আমি আপনার সাথে বলছিলাম যে ফিলিপিনো এবং ইন্ডিয়ান যে স্কিল জবগুলো আছে ওখানে কিন্তু বাংলাদেশের পেনিট্রেট করতে পারে নাই। তারা এখনো লো স্কিল জবগুলো আছে, যেমন রেস্টুরেন্ট ওয়ার্কার, ট্যাক্সি ক্যাম্প, এইখান থেকে কিন্তু বাল্ক অ্যামাউন্টটা ইনকাম করতে পারে না। যা ইনকাম করে ফ্যামিলি মেনটেনেন্সেই শেষ হয়ে যায়। এর সাথে সাথে আপনার আরও যেটা আলোচনা করা যায়, আপনার কমপ্লায়েন্স রুলস রেগুলেশন যদি ইউরোপে আপনি ধরেন, এটা অনেক টাইট করছে। আগে যেটা অনেক ফ্লেক্সিবল, যেহেতু লো ইনকাম ছোট অ্যামাউন্টের জন্য ইউকেতে আইডি তারপরে প্রুফ অফ অ্যাড্রেস লাগতো না, আপ টু 1000 ইউরো পর্যন্ত। সেখান থেকে কিন্তু এখন আবার জুলাই থেকে নতুন রুলস করতে যাচ্ছে, অ্যানি অ্যামাউন্ট এর সাথে প্রুফ অফ অ্যাড্রেস এবং আইডিটা ম্যান্ডেটরি করে দিচ্ছে। এটাও ওয়ান অফ দ্য রিজন। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমাদের বলেন যে এই যে নানা বিড়ম্বনা, নানা সিদ্ধান্ত দেশগুলোর, এবং আমরা দেখছি যে বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ব্যয় কমে দেওয়ার কারণে কিন্তু শ্রমিক পাঠানো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে আগামী দিনে। ভারত সরকার গত বছর মনে হয় 17,000 না 20,000 এরকম শ্রমিক তাদের ব্যাগ পাঠিয়েছে। সেক্ষেত্রে আমাকে বলেন যে এই বিড়ম্বনার মধ্যে টাকা পাঠাচ্ছেন শ্রমিকরা, তবে এক্সচেঞ্জ হাউসগুলোর আপনাদের ইউরোপে কি অবস্থা একটু যদি বলেন। সত্যি কথা বলতে মাত্র 3-4টা এক্সচেঞ্জ হাউস আছে যারা এখনো টিকে আছে। ইউরোপে অলমোস্ট সবাই আর কি ক্লোজ হয়ে গেছে ইউরোপে, যেহেতু একটু আগে বলছেন যে কমপ্লায়েন্স রুলস রেগুলেশন এত টাইট স্ট্রিক্ট করছে। এরপরে অনেক জিনিস আছে, আমাদের স্কিল যারা ওখানে চালাচ্ছে, আমাদের যে ব্যাংকগুলো, তাদের উচিত যে লোকগুলো তাদেরকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে একটু স্কিল্ড এবং ওয়াইড নলেজ, মানে বাংলাদেশের রুলস রেগুলেশন না জেনে তারা ইউরোপের রুলস রেগুলেশন জানাটা তাদের জন্য প্রায়োরিটি হওয়া উচিত ওখানে টিকে থাকার জন্য, ওখানকার রেগুলেশন মেনে টাকাগুলো পাঠানো। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে বলেন যে সেক্ষেত্রে এক্সচেঞ্জ হাউস যদি বন্ধ হয়ে যায়, তারপরে আমাদের বিভিন্ন ব্যাংকের শাখাগুলো প্রায় বন্ধ হওয়ার উপক্রম, সেক্ষেত্রে এখন সরকার প্লাস সংশ্লিষ্ট দেশগুলো কিভাবে নেগোসিয়েশনটা কি পর্যায়ে হতে পারে এবং যার মাধ্যমে সমাধান হতে পারে আপনি মনে করেন? এখান থেকে যেটা হতে পারে, ওয়ার্কশপ করতে পারে। প্রথম তো আপনার নিজের ঘরটা আগে ঠিক করবেন। সেই ক্ষেত্রে যারা ওখানে এক্সচেঞ্জ হাউসগুলো ছিল তারা যেটা তাদের সবাইকে ট্রেন্ড আপ করতে পারে সেন্ট্রাল ব্যাংকের উদ্যোগে, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বেশি লাভবান হবে। তাদের উদ্যোগে সমস্ত এক্সচেঞ্জ হাউস ব্যাংকের সাথে বসে তাদেরকে ট্রেন্ড আপ করা, কি ধরনের সমস্যা, এরপরে ওখানকার ব্যাংকগুলোর সাথে ডিসকাশন করা। কারণ একই ব্যাংক দেখেন বাংলাদেশি শুধু এক্সচেঞ্জ হাউসগুলোকেই বন্ধ করলো, অন্য কোম্পানিগুলোকে কিন্তু ঠিকই অ্যাকাউন্ট আছে, তার মানে কি আপনার প্রপার লেয়াজের অভাব আছে। তো ওই জন্য যারা ওখানকার রিপ্রেজেন্টেটিভ তাদেরকে স্কিল লোকগুলোকে পাঠানো, তারা বাংলাদেশের ল থেকে ওখানকার ইউরোপের লটা তাদেরকে বেশি জানা উচিত আমি মনে করি।
সেক্ষেত্রে সব মিলিয়ে বলেন যে এখন ইউরোপের যে জোনটা সেখানে আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়াতে গেলে এখন সরকার কি করতে পারে? এখন সরকারের যেটা প্রথম করা উচিত, কোনো রিসার্চ নাই, শুধুমাত্র আপনি বাংলাদেশ ব্যাংকের কয়েকটা ডেটা ছাড়া গভর্নমেন্ট থেকে তো উচিত যে প্রতি মাসে একটা আর্টিকেল দেওয়া ইউরোপ থেকে, শুধুমাত্র ওভারঅল না, এক একটা দেশ এক একভাবে চলে। ইউরোপের ভিতরে আপনি ইটালি এবং ইউকে কিন্তু এক করতে পারবে না, কনজিউমার বিহেভিয়ার ডিফারেন্ট, তাদের ইনকাম লেভেল ডিফারেন্ট। তো প্রতিটা জোন ওয়াইজ গভর্নমেন্ট আর্টিকেল পাবলিশ করতে পারে, রেমিটেন্স কোম্পানিগুলোকে উদ্বুদ্ধ করতে পারে, এনকারেজ করতে পারে। আপনি যদি দেখেন পাকিস্তানে আজকে তারা পার ট্রানজ্যাকশনের জন্য $3 করে কিন্তু মেইন কোম্পানিকে সাবসিডি দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, ব্ল্যাক ইকোনমি থেকে উপরে ওঠার জন্য। এ ধরনের উদ্যোগ নিতে পারে আমাদের গভর্নমেন্ট। এর সাথে আপনি আরও যদি দেখেন, এখন ওয়ার্ল্ড ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। আপনি হয়তো শুনবেন যে ওয়ালেট, ডিজিটাল কারেন্সি, যেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, মানুষ টাকা পাঠাচ্ছে, ডিফারেন্ট ফর্ম হয়ে গেছে। এখন কিন্তু আর এজেন্ট বেস মডেলে কাজ করছেন, আগে 20 ইয়ার্স 30 ইয়ার্স চলে গেছে। এখন কিন্তু স্মার্টফোনে সবাই টাকা ট্রান্সফার করছে। এক্ষেত্রে ব্যাংকিং মডেল থেকে বের হয়ে ক্রিপ্টোকারেন্সি আরেক ধরনের ফর্ম অফ কারেন্সি, সেটা দিয়ে কিন্তু এক্সচেঞ্জ হয়ে যায় ক্রস বর্ডার। আপনি ইউকে থেকে টাকা পাঠাইতে চাচ্ছেন বাংলাদেশে, কোনো ফিস নাই, কিন্তু বাংলাদেশে এখনো একটা লাইসেন্স দেওয়া হয় না। তো গভর্নমেন্টের উচিত একটা ডিপার্টমেন্ট করে যারা এই জিনিসগুলো রেগুলার ফলো আপ করে। এখন ওয়ালেট কি জিনিস আমরা কিন্তু এখনো অজানা। আপনি দেখেন ইন্ডিয়াতে আজকে কি অবস্থা ওয়ালেট মডেলে, ইউরোপে দেখেন। ঠিক আছে জনাব নাজমুল, আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এই ব্যাপারে আবারও আপনাকে পেলে আমরা ভবিষ্যতে আবার আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব, আলোচনা করছিলাম দর্শক, আলোচনা করছিলাম রেমিটেন্স প্রবাহ নিয়ে। সেক্ষেত্রে আজকে আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইউরোপের রেমিটেন্স কোম্পানি শাহ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। আমরা যে বিষয়গুলো পেয়েছি সেক্ষেত্রে রেমিটেন্স কমার একমাত্র কারণ হিসেবে যে বিষয়গুলো পেয়েছি সেটা হচ্ছে শ্রমিকদের দক্ষ করে না পাঠানো, সচেতনতার অভাব, সাথে সাথে সংশ্লিষ্ট দেশগুলোর যে সচেতনতা এবং রুলসগুলো জানা, এই রুলসগুলো না জানাও একটি কারণ হিসেবে আমরা এই আলোচনায় পেয়েছি। মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের 5 বছর পেরিয়ে গেলেও এখনো গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে পারেনি সরকার। তবে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ান কোম্পানির সঙ্গে আজ চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। যদি এর সুফল পেতে কমপক্ষে 8 বছর অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতদিনেও তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে না পারার কারণ হিসেবে আমলাতান্ত্রিককে দায়ী করছেন তারা। ফারুক ভুঁইয়ার রবিনের রিপোর্ট। 2012 সালের 14 মার্চ মিয়ানমারের সঙ্গে ও 2014 সালের 7 জুলাই ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্র সীমা নিষ্পত্তিকে সরকারের বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা আর গভীর সমুদ্রে জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনার কথা বলা হলেও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের 5 বছরেও গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কাজই শুরু হয়নি। অথচ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের পথে বেশ এগিয়ে গেছে। তবে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের 5 বছর পূর্তির দিনে গভীর সমুদ্রের 12 নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কো দায়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা। মডেল পিএসসি অনুসারে সই হতে যাওয়া প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই চুক্তির আওতায় প্রথম 2 বছর দ্বিমাত্রিক জরিপ, পরের বছর ত্রিমাত্রিক জরিপ পরিচালনা করবে পোস্কো দায়ু। আর শেষ 2 বছর অনুসন্ধান কূপ খনন করবে প্রতিষ্ঠানটি। রিপোর্টের কাজ করতে কিন্তু 8 থেকে 9 বছর। তবে সমুদ্র জয়ের 5 বছরেও অনুসন্ধান কাজ করতে না পারার জন্য আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা আর রক্ষণশীলতাকে দুষছেন বিশ্লেষকরা। 5 বছরে সাগরে অনুসন্ধান শুরু করতে না পারা ডেফিনেটলি হতাশাজনক। আমাদের অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আর ব্যুরোক্রেসি ডেফিনেটলি অনেকগুলি স্তর, এই ধরনের কাজ তো আরো সহজ হওয়া উচিত। আরেকটা কারণ, আমরা বোধহয় অতিমাত্রায় সংরক্ষণবাদী। ব্যুরোক্রেটিক প্রসেস অনেক জটিলতার সৃষ্টি করে। এই ধরনের কর্মকাণ্ডগুলোকে দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট। গভীর সমুদ্র থেকে জ্বালানি সুফল পেতে কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজকে আরো ত্বরান্বিত করতে হবে, কারণ মায়ানমারে তারা গ্যাস ক্ষেত্র পেয়েছে, সেই গ্যাস ক্ষেত্রের কিছু অংশ যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু এটা টেনে নিয়ে যাবে। যদি কালকেও কাজ শুরু করি ও সেখান থেকে সুফল পেতে আমাদের কিন্তু 8 থেকে 9 বছর লাগবে। যে পর্যায়ে চলে গেলাম, ডিপোর্টার থেকে গ্যাস আস্তে আস্তে হয়তো ল্যান্ডের গ্যাস, এমনও হতে পারে ল্যান্ডের গ্যাস নিঃশেষ হয়ে যাবে। জ্বালানি খাতে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সততার উপরও জোর দেন বিশেষজ্ঞরা। বড় ধরনের ডিসকভারি হয়। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পানি প্রবাহ বন্ধ থাকায় এককালের দিগন্ত বিস্তৃত
খরস্রোতা ব্রহ্মপুত্র নদ এখন মরা গাঙ্গে পরিণত হয়েছে। নাব্য সংকটে নদের বুকে জেগে উঠেছে অসংখ্য চর। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প। জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, শিগগিরই খনন কাজ শুরু না হলে আন্দোলনে নামবেন তারা। তবে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র নদ খননের লক্ষ্যে শতাধিক কোটি টাকার সমীক্ষা প্রকল্প সম্প্রতি এক সভায় পাশ হয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। মূলত ৯০ দশক থেকেই শুরু হয়েছে ব্রহ্মপুত্রের মরণদশা। নদের বুকে চর পড়ে ভরাট হয়ে গেছে মাইলের পর মাইল, জেগে উঠেছে অসংখ্য চর। কালের সাক্ষী ব্রহ্মপুত্র নদে এখন নেই খরস্রোত আর ভাঙনের তীব্রতা। শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের বুকে প্রতি বছরই ফসলের আবাদ হয়। পানি না থাকায় হুমকির মুখে এর জীববৈচিত্র্য। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প, চলছে দখলের মহোৎসব। নদীর কোনো চিহ্নই নাই, সব ভরে গেছে। যেখানে পেট্রোল পুরি আমরা এখান থেকে আর এখানে ট্রেনে বা বাসে বা ট্রাকের কথা বলেন, এটা আমরা বিনা পয়সা করতে পারতাম এই নদীর সাথে। আমাদের যে ইকোলজিক জায়গাটি ছিল ব্রহ্মপুত্রকে ঘিরে, সেটা তো ধ্বংস হয়ে গেছে। জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, শিগগিরই খনন কাজ শুরু করা না হলে আবারও আন্দোলনে নামবেন। ব্রহ্মপুত্র নদে যাতে আগের মতো পানি প্রবাহ হয়, তার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করব। যদি সরকার এটি করতে ব্যর্থ হয়, তাহলে নাগরিক আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এটা আদায় করব। তবে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ব্রহ্মপুত্র নদ খননের লক্ষ্যে সমীক্ষা শেষে শুরু হবে খনন কাজ। এগুলোর বিষয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তর আমাদেরকে পরবর্তী সবার আগেই একটি প্রতিবেদন দাখিল করবে এই বিষয়ে। ব্রহ্মপুত্র নদের কোথায় ব্যারেজ হবে, নাব্যতা কিভাবে রাখা যাবে এবং কিভাবে এই নদকে খনন করে এবং পূর্ণাঙ্গ একটা স্টেবল রিভারে যে নদী দেশের কল্যাণের জন্য যেটা কাজে লাগবে, সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং তারপর ভিত্তি করে এটার বাস্তবায়ন কাজ হাতে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে পলি জমে ব্রহ্মপুত্র নদের তলদেশের উচ্চতা বেড়েছে প্রায় 22 ফুট। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আসলে এখানে যেটা হয়েছে যে আমরা দেখেছি সকাল 11টার দিক থেকে এখানে আসলে হোম ইকোনমিক্সের যেসব শিক্ষার্থী রয়েছেন তারা এই নীলক্ষেত মোড়ে এসে অবস্থান নেন এবং গতকালও তারা একই কাজ করেছিলেন, এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। আজকেও ঠিক 11টার সময় 100-3 শিক্ষার্থী এই নীলক্ষেত মোড়ে এসেছেন এবং নীলক্ষেতের যে চতুর্মুখী সড়কগুলো রয়েছে এই চতুর্মুখী সড়কগুলো বন্ধ করে তারা একেবারে মাঝখানে অবস্থান নিয়েছেন এবং যার ফলে আমরা বলতে পারি যে 11টা থেকেই এই রুটগুলো দিয়ে যেসব যান চলাচল হয় সেই চলাচলগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। আর শিক্ষার্থীদের কাছে আমরা যে বিষয়গুলো শুনছি যে তারা বলছেন যে তাদের ভাষায় গত 8 বছর ধরে তারা বিভিন্ন সময় এই হোম ইকোনমিক্স কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট করতে চান, সেই বিষয়ে আন্দোলন করেছিলেন। তো সেই আন্দোলনটি কখনো হয়তো চাঙ্গা হয়েছে, কখনো আবার ম্রিয়মাণ হয়েছে। তো গতকাল থেকে তারা আরেক দফা আন্দোলনটি শুরু করেছেন এবং তাদের মূল দাবিটি হচ্ছে যে তারা একটি আলাদা ইনস্টিটিউট করতে চান এই কলেজটিকে, যেহেতু কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই রয়েছে তারা এখন চান একটি ইনস্টিটিউট হোক এবং এই বিষয়ে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে সেপ্টেম্বরে আন্দোলনের একটা চূড়ান্ত ধাপ দেখা গিয়েছিল এবং তখন তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তার সাথেও সাক্ষাৎ করেছিলেন দাবি দেওয়া নিয়ে। তো তাদের ভাষায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষ থেকে তাদের জন্য কোনো ধরনের সমস্যা হয়নি, তাদের পক্ষে আশ্বাস দেওয়া হয়েছিল যে যদি সরকার এটি সিদ্ধান্ত নেয় তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে পারবে। তো এই শিক্ষার্থীরা আসলে এখন অপেক্ষা করছে যে সরকারের সিদ্ধান্ত কেন আসছে না, যেহেতু 6 মাস আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল তাদের এই দাবি পূরণের জন্য। এখন তারা সেই আশ্বাস পূরণের জন্যই অপেক্ষা করছেন। আর তারা বলছেন যে এখন কলেজের যেসব কার্যক্রম সেগুলো ঠিকভাবে চলছে না, ইনস্টিটিউট হলে সেগুলো পূর্ণাঙ্গভাবে চলবে এবং তারাও মর্যাদা পাবেন। তো এই ছিল ধর্মঘটের সর্বশেষ খবর। দর্শক, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাফসির বাবু। রাজস্ব বোর্ডকে ভয়ভীতি দেখিয়ে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। সকালে রাজধানীর কর একাডেমি ভবনে আয়োজিত নব নিয়োগপ্রাপ্ত কর পরিদর্শকদের ওরিয়েন্টেশন কোর্সে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সব ধরনের দুর্নীতি ও অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
এবার মোট 182 জনকে সরাসরি নিয়োগ দিয়েছে পিএসসি। জাতীয় রাজস্ব বোর্ডকে কেউ ভয়ভীতি দেখিয়ে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারবেন না। আমরা সকল প্রকার দুর্নীতি, অসদাচরণ, বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের যে কালো আচরণ, এটাকে সম্পূর্ণরূপে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। 2017-18 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা 2.5 লাখ থেকে বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান এ দাবি করেন। এছাড়া নতুন ভ্যাট আইনে ভ্যাটের হার 7% নির্ধারণ, শুল্ক কাঠামো ঘন ঘন পরিবর্তন না করে 3 থেকে 5 বছর মেয়াদী কাঠামো প্রণয়ন, মোবাইল ও ট্যাব ক্রয়ের বিনিয়োগ করমুক্ত রাখা সহ মোট 23টি প্রস্তাব দিয়েছে ডিসিসিআই। এ সময় বাজেট প্রণয়নের সময় এসব প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। $2,50,000 টাকা পর্যন্ত আয়কর উপর শূন্য কর আছে, সেটাকে প্রস্তাব করছি 3,50,000। কোম্পানি লভ্যাংশ আয়ের উপরে করের হার 20% থেকে কমিয়ে 15% করার প্রস্তাব করছি। আমরা চাচ্ছি 15%-এর জায়গায় 7% ভ্যাট। আমরা এখন করদাতাদের দুর্গুড়ায় চলে যেতে চাই এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে আমরা যেটা বলবো সেটা যাতে বাস্তবে রূপান্তরিত করি, সেই চিন্তা করে যে রাজস্ব আহরণের বিষয়টা গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের কথা বললেও উন্নত দেশের অনেক ক্ষমতাধর ব্যক্তিরা তা মনে প্রাণে বিশ্বাস করে না। কমনওয়েলথ দেশগুলোর উচিত বর্তমান সময়ে বৈশ্বিক অংশীদারিত্ব নিশ্চিত করা। গতকাল বনানীতে কমনওয়েলথ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সারা বিশ্বে যখন অশান্তি আর অস্থিতিশীলতা চলছে, তখন শান্তি প্রতিষ্ঠার কমনওয়েলথ স্লোগান খুবই সময়োপযোগী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা উচিত। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গণতন্ত্র, আইনের শাসন ও মানবিকতার কোনো বিকল্প নেই বলে বক্তৃতায় তুলে ধরেন আগত বক্তারা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আলীপুরে প্রাণ আরএফএল গ্রুপ প্রতিষ্ঠিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। এ সময় প্রাণ আরএফএল এর পরিচালক কামরুজ্জামান কামাল, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম মঞ্জুরুল হক সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগামী 17 মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভ্যাল। টেস্ট অব অস্ট্রেলিয়া শিরোনামে বাংলাদেশে শুরু হতে যাওয়া এ ফেস্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফুড ফেস্টিভ্যালের আয়োজক কমিটির মহাব্যবস্থাপক ক্রিস্টফ ভগেলি। ফুড ফেস্টিভ্যালের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাদ পাবে অস্ট্রেলিয়ান খাবারের। এই ফুড ফেস্টিভ্যাল শেষ হবে 26 মার্চ। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের উত্তরের আলাস্কা অঙ্গরাজ্যে ভূগর্ভে 1200 কোটি ব্যারেল জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে বলে ঘোষণা দিয়েছে স্প্যানিশ জ্বালানি কোম্পানি রেপসল ও মার্কিন কোম্পানি আর্মস্ট্রং এনার্জি। গেল 3 দশকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার এটি। 2021 সালের মধ্যে উত্তোলন শুরু করার কথা জানিয়ে রেপসল ও আর্মস্ট্রং এনার্জি কর্তৃপক্ষ বলছে, এই খনি থেকে দৈনিক 1,20,000 ব্যারেল তেল উত্তোলন সম্ভব। তবে ওপেকের উত্তোলন কমানোর সিদ্ধান্ত এই সন্ধানের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। পাশাপাশি জ্বালানির দরপতনের কারণে উত্তোলন কমানোর এমন সময় নতুন করে তেলের সন্ধান পাওয়া ভোগান্তি সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন তারা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর অর্ডার করা 100টি বিমানের মধ্যে দ্বিতীয় বিমানটি ইরান এয়ারকে ডেলিভারি দিয়েছে এয়ারবাস। A330 মডেলের এই বিমানটি ইরান এয়ারের চেয়ারম্যান ফরহাদ পারভেজ সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তেহরান মেহরাবাদ এয়ারপোর্টে পৌঁছায়। গেল বছর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে
100 যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 80 এবং এটিআর থেকে 20টি যাত্রীবাহী বিমানের অর্ডার দেয় ইরান এয়ার। গেল 40 বছর সরাসরি পশ্চিমাদের কাছ থেকে কোনো বিমান কেনেনি ইরান। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। এই মহাখালী 50, হ্যাঁ 50 কেন? এখান থেকে তো মিল্কি থেকে মহাখালী 15 টাকা সিটিং ভাড়া। রাজধানীর লোকাল বাসগুলোর রং পাল্টে হঠাৎ করেই হয়ে গেছে সুপার সিটিং। আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআরটিএ। ভোক্তাদের অধিকার সংরক্ষণে মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছে অধিদপ্তর। 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে ভুক্তভোগীদের। প্রমাণ হলে পাবেন জরিমানার 1/4। সমুদ্র সীমা জয়ের 5 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি তেল গ্যাস অনুসন্ধানের কাজ। আজ চুক্তি হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সুফল পেতে অপেক্ষা করতে হবে আরো 8 বছর। পানি প্রবাহ বন্ধ থাকায় খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মরা গাঙ্গে। নাব্য সংকটে জেগে উঠেছে অসংখ্য চর। বন্ধ বহু সেচ প্রকল্প। এবং কুমিল্লা সিটি নির্বাচনে ব্যবসা বান্ধব মেয়র বেছে নিতে চান ব্যবসায়ী প্রতিনিধিরা। চাঁদাবাজি মুক্ত নগরী করতে পারবেন এমন প্রার্থীর প্রতি আস্থা। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।